নিউজ নির্ভীকের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা, অভিনন্দন, ভালোবাসা। আজ 4ই নভেম্বর সোমবার, দেখছেন ঝটপট 10টা খবরের আরও একটা পর্ব। আজ প্রথমেই রাজ্যের খবরে থাকছে, নৈহাটি বিধানসভার আসন্ন উপনির্বাচনে তৃণমূল প্রার্থী সনদদের সমর্থনে স্পষ্ট বার্তা দিয়েছেন কলকাতার 3 প্রধান ক্লাব মোহনবাগান, ইস্টবেঙ্গল এবং মোহামেডান স্পোর্টিংয়ের অন্যতম প্রধান কর্তারা। নিউজ নির্ভীকের ঝটপট 10টা খবরের প্রথম এই খবর ছাড়াও আঞ্চলিক, জাতীয় এবং আন্তর্জাতিক মিলিয়ে আরও গুরুত্বপূর্ণ যে খবরগুলো থাকছে সেগুলো হলো, শব্দবাজি ফাটানোর প্রতিবাদ করায় কলকাতার এন্টালিতে সায়ন কুণ্ডু নামে এক তরুণের ইটের আঘাতে মাথা ফাটিয়ে দেওয়া হয় বলে অভিযোগ। ঝাড়খণ্ডে নির্বাচনী প্রচারে গিয়ে অমিত শাহের করা বাংলাদেশ থেকে অনুপ্রবেশের অভিযোগের পাল্টা আক্রমণ করে হেমন্ত সোরেন বলেছেন, হাসিনাকে কেন ভারতে ঠাঁই দেয়া হলো। 6 বছর পরে বসেছে জম্মু এবং কাশ্মীর বিধানসভার অধিবেশন। প্রথম দিনেই 370 ধারা বাতিল ঘিরে উত্তেজনা তুঙ্গে। আজ 7 সকালে ভয়াবহ বাস দুর্ঘটনা উত্তরাখণ্ডে। পাহাড়ি রাস্তা থেকে নিয়ন্ত্রণ হারিয়ে গভীর খাদে যাত্রীবাহী একটা বাস পড়ে গিয়ে 36 জনের মৃত্যু হয়েছে, আহত হয়েছেন আরও 19 জন। ভারতের এনডিটিভির খবরে বলা হয়েছে, কানাডার জাস্টিন ট্রুডোর নেতৃত্বাধীন সরকারের সাইবার শত্রুর তালিকায় এবার ভারতের নাম। মার্কিন দেশের সময় অনুযায়ী আগামী 5ই নভেম্বর মঙ্গলবার আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচন। এবারের নির্বাচনকে আমেরিকার সাম্প্রতিক ইতিহাসের অন্যতম সন্ধিক্ষণ হিসেবে অভিহিত করেছেন বিশ্লেষকরা। ইয়েমেনের সামরিক বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি ঘোষণা করেছেন, ইসরায়েলের সাথে সম্পর্কযুক্ত সমস্ত জাহাজে হামলা অব্যাহত রাখবে ইয়েমেন। ভূগর্ভস্থ নয়া ক্ষেপণাস্ত্র ভাণ্ডারের ভিডিও প্রকাশ করে লেবাননের হিজবুল্লাহ বলেছে, চলমান যুদ্ধে বিজয় অর্জন করা পর্যন্ত অটল থাকবে হিজবুল্লাহ। ফিলিস্তিনের গাজায় 1 বছরের বেশি সময় ধরে চলা ইসরায়েলের আগ্রাসন নিয়ে বিবিসির বিরুদ্ধে পক্ষপাতদুষ্ট সংবাদ প্রচারের অভিযোগ করেছেন খোদ বিবিসির শতাধিক কর্মী। সব মিলিয়ে নিউজ নির্ভীকের ঝটপট 10টা খবরের আজকের পর্বে দেখে নিন এমনই সব গুরুত্বপূর্ণ কম বেশি 10টা খবর। নৈহাটি বিধানসভার আসন্ন উপনির্বাচনে তৃণমূল প্রার্থী সনদদের সমর্থনে স্পষ্ট বার্তা দিয়েছেন কলকাতার 3 প্রধান ক্লাব মোহনবাগান, ইস্টবেঙ্গল এবং মোহামেডান স্পোর্টিংয়ের অন্যতম প্রধান কর্তারা। একই সঙ্গে রাজ্য ফুটবলের নিয়ামক সংস্থা আইএফএ সচিব অনির্বাণ দত্ত ও সনতের খ্যাতি নিয়ে সমাজ মাধ্যমে ভিডিও বার্তা দিয়েছেন। ঘটনাচক্রে 3টে ক্লাব এবং আইএফের কর্তাদের সেই বার্তা একত্রিত করে সোমবার দুপুরে এক্স হ্যান্ডেলে সেগুলো পোস্ট করেছে তৃণমূলই। এমনিতে খেলা এবং রাজনীতির সম্পর্ক নিবিড়। শুধু পশ্চিমবঙ্গ নয়, সব রাজ্যেই বিভিন্ন জাতীয় ক্রীড়া সংস্থায় তার প্রভাব পড়তে দেখা যায়। কলকাতা ময়দানের 3টে বড় ক্লাবের সঙ্গেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সুসম্পর্ক রয়েছে। ক্লাব কর্তাদের মুখ্যমন্ত্রীর সঙ্গে বিদেশ সফরে যাওয়ার নজিরও রয়েছে। আইএসএল খেলা থেকে শুরু করে বিভিন্ন বিষয়ে 3টে ক্লাবের কর্তারা মমতার সঙ্গে নিয়মিত যোগাযোগে থাকেন, কিন্তু এতদিন পর্যন্ত সেই সম্পর্ক সেখানেই সীমাবদ্ধ ছিল। সরাসরি শাসক দলের এক প্রার্থীকে ভোটে সমর্থনের কথা 3টে ক্লাব বা তাদের কর্তারা এর আগের কোনো ভোটেই বলেননি। যদিও ইস্টবেঙ্গলের কর্তা ভোটে দাঁড়িয়েছেন এমন নজিরও আছে, তবে 3 প্রধানের কর্তাদের একযোগে সমর্থন দেওয়ার আবেদনের নজিরটা সাম্প্রতিককালে একেবারেই নেই। বস্তুত ময়দান এবং রাজনীতির সঙ্গে জড়িতরা মনে করতে পারছেন না যে এমন ঘটনা এর আগে কলকাতা ময়দানে ঘটেছে কিনা। ইস্টবেঙ্গল কর্তা দেবব্রত সরকার, মোহনবাগান সচিব দেবাশিস দত্ত এবং মোহামেডান কর্তা কামরুদ্দিন বলেছেন, সনতের মতো ফুটবল সংগঠক কমই রয়েছেন। 3টে ক্লাব যখনই নৈহাটিতে খেলতে গিয়েছে তখনই যে কোনো সমস্যায় মুশকিল আসান করে দিয়েছেন সনত। মোটামুটি 3 কর্তাই একই সুরে সনতের খ্যাতির কথা বলেছেন। আইএফএ সচিব অনির্বাণও জানিয়েছেন ফুটবলের স্বার্থে সনতের ভূমিকার কথা। ওই ভিডিওতেই একেবারে শেষে প্রাক্তন ফুটবলার সংগ্রাম মুখোপাধ্যায় সরাসরি সনতকে বিপুল ভোটে জেতানোরও আবেদন জানিয়েছেন।
শব্দবাজি ফাটানোর প্রতিবাদ করায় কলকাতার এন্টালিতে সায়ন কুণ্ডু নামে এক তরুণের ইটের আঘাতে মাথা ফাটিয়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ। রবিবার রাতে ঘটনাটা ঘটেছে এন্টালি থানার অন্তর্গত আনন্দপালিত রোডের ধারে একটা বস্তি এলাকায়। বাজি ফাটানোর প্রতিবাদ করায় ইটের আঘাতে সায়ন কুণ্ডু নামে এক তরুণের মাথা ফাটিয়ে দেওয়া হয় বলে অভিযোগ। তার বাবা সুশীল কুণ্ডুকেও মারধর করা হয়েছে বলে দাবি আক্রান্ত তরুণের। ওই ঘটনার পর ইতিমধ্যেই এন্টালি থানায় অভিযোগ দায়ের করেছে কুণ্ডু পরিবার। ঘটনার তদন্তে নেমে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। কলকাতা পুরসভার 155 নম্বর ওয়ার্ডের অন্তর্গত ওই বস্তিতে সরু গলির দুধার দিয়ে বাড়ি। সেখানেই একটা বাড়িতে থাকেন সায়ন কুণ্ডু। বাড়িতে তার বয়স্ক বাবা রয়েছেন, মা খুকুমণি কুণ্ডুও অসুস্থ। রবিবার রাতে ওই সরু গলির মধ্যে তাদের বাড়ির সামনেই শব্দবাজি ফাটানো হচ্ছিল বলে অভিযোগ। সেই ঘটনার প্রতিবাদ করাতেই আক্রান্ত হন সায়ন। প্রথমে স্ত্রীর অসুস্থতার কথা জানিয়ে বাড়ির সামনে শব্দবাজি ফাটানোর আপত্তি জানিয়েছিলেন সুশীল। তা থেকেই বচসার সূত্রপাত। পরে সায়ন প্রতিবাদ জানাতে গেলে তার উপর হামলা চালানো হয় বলে অভিযোগ। ঝাড়খণ্ডে নির্বাচনী প্রচারে গিয়ে অমিত শাহের করা বাংলাদেশ থেকে অনুপ্রবেশের অভিযোগের পাল্টা আক্রমণ করে হেমন্ত সোরেন বলেছেন, হাসিনাকে কেন ভারতে ঠাঁই দেয়া হলো। ঝাড়খণ্ডে নির্বাচনী প্রচারে গিয়ে অনুপ্রবেশ সমস্যা নিয়ে মুখ খুলেছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। টেনেছিলেন পড়শি রাজ্য আমাদের পশ্চিমবঙ্গকেও। এবার অমিত শাহের আক্রমণের জবাব দিতে গিয়ে ঝাড়খণ্ড মুক্তি মোর্চার প্রধান তথা মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন উল্লেখ করেছেন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রসঙ্গ। তার প্রশ্ন, কেন হাসিনাকে ভারতে ঠাঁই দেয়া হলো। গাড়োয়া বিধানসভায় দলীয় প্রার্থীর হয়ে প্রচারে গিয়ে অমিত শাহ এবং কেন্দ্রীয় সরকারকে একযোগে আক্রমণ করেছেন হেমন্ত সোরেন। একই সঙ্গে হাসিনাকে আশ্রয় দেওয়ার ব্যাপারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকেও নিশানা করেছেন তিনি। তার অভিযোগ, বাংলাদেশ সম্পর্কে দ্বৈত ভূমিকা নিচ্ছে কেন্দ্র এবং বিজেপি নেতারা। হেমন্তের কথায়, নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার সময় সংবিধানের সামনে মাথা নত করেছিলেন। তিনি বলেছিলেন, সংবিধান অনুযায়ী দেশ চলবে, সমাজের সব অংশ সমান অধিকার পাবে। আমি তাকে প্রশ্ন করতে চাই, আপনি কি বাংলাদেশের সঙ্গে অভ্যন্তরীণ কোনো ব্যবস্থা করেছেন? আপনি কেন হাসিনার হেলিকপ্টার ভারতে নামতে দিলেন? ঝাড়খণ্ডের প্রচারে এসে অমিত শাহ দাবি করেছিলেন, বাংলাদেশ থেকে সীমান্ত পেরিয়ে অনুপ্রবেশকারীদের ভারতে ঢুকে পড়া চাইলেই আটকে দিতে পারে পশ্চিমবঙ্গ এবং ঝাড়খণ্ড সরকার। স্থানীয় প্রশাসন এবং রাজ্য সরকারের প্রশ্রয়েই অনুপ্রবেশ বেড়ে চলেছে। তিনি প্রতিশ্রুতি দিয়েছেন, ঝাড়খণ্ডে বিজেপি ক্ষমতায় এলে তাদের দেশ থেকে বিতাড়িত করার জন্য কঠোর আইন আনা হবে। শাহকে পাল্টা জবাব দিতে গিয়ে হেমন্ত সোরেন বলেছেন, ঝাড়খণ্ডে উৎপাদিত বিদ্যুৎ তো বাংলাদেশে সরবরাহ করা হচ্ছে। তার প্রশ্ন, সীমান্ত পাহারা দেওয়া এবং অনুপ্রবেশ রোখা কি কেন্দ্রের দায়িত্ব নয়? এক্ষেত্রে রাজ্য সরকারের তো কোনো হাত নেই। 6 বছর পরে বসেছে জম্মু এবং কাশ্মীর বিধানসভার অধিবেশন। প্রথম দিনেই 370 ধারা বাতিল ঘিরে উত্তেজনা তুঙ্গে। সোমবার বিধানসভায় মেহবুবা মুফতির দল পিপলস ডেমোক্রেটিক পার্টি পিডিপির বিধায়ক ওয়াহিদ পাররা অনুচ্ছেদ 370 বাতিলের বিরুদ্ধে প্রস্তাব পেশ করেন। তারপরেই হইচই শুরু করে দেন বিজেপি বিধায়করা। এমনকি জম্মু ও কাশ্মীরের বিধানসভার সদ্য মনোনীত স্পিকার ন্যাশনাল কনফারেন্স এনসি বিধায়ক রহিম রাঠেদারও জানান, এই ধরনের প্রস্তাবকে তিনি অনুমোদন করছেন না। অধিবেশনের শুরুতেই প্রথা মেনে লিখিত বক্তব্য পাঠ করেন জম্মু এবং কাশ্মীরের উপরাজ্যপাল মনোজ সিনহা। তার বক্তব্যেও উঠে আসে অনুচ্ছেদ 370 প্রসঙ্গ। তিনি বলেন, আমার সরকার রাজ্যের তকমা ফেরাতে সব ধরনের চেষ্টা করবে। প্রসঙ্গত কিছুদিন আগেই কাশ্মীরের নবনিযুক্ত মন্ত্রিসভা অনুচ্ছেদ 370 বাতিল করে ফের রাজ্যের মর্যাদা পুনরুদ্ধারের সপক্ষে প্রস্তাব পাশ করে। সেই প্রসঙ্গও উঠে এসেছে রাজ্যপালের ভাষণে। সচরাচর রাজ্য সরকারের লিখিত ভাষণই পাঠ করে থাকেন রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চলের সাংবিধানিক প্রধানেরা। সেই রীতি মেনেই উপরাজ্যপালের বক্তব্যে ওমর আবদুল্লাহ সরকারের মনোভাবের প্রতিফলনই ধরা পড়েছে বলে মনে করা হচ্ছে। আজ সাত সকালে ভয়াবহ বাস দুর্ঘটনা ঘটেছে উত্তরাখণ্ডে। পাহাড়ি রাস্তা থেকে নিয়ন্ত্রণ হারিয়ে গভীর খাদে যাত্রীবাহী একটা বাস পড়ে গিয়ে 36 জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও 19 জন। খাদে তলিয়ে শেষমেশ একটা নদীর ধারে গড়িয়ে পড়ে বাসটা। সর্বভারতীয় সংবাদ মাধ্যম সূত্রে খবর, সোমবার সকাল 9টা নাগাদ দুর্ঘটনাটা ঘটেছে উত্তরাখণ্ডের আলমোড়ায়। বাসটা পাউরি থেকে নৈনিতালের দিকে যাচ্ছিল। মারচুলার সল্ট এলাকায় পাহাড়ের খাদে গড়িয়ে পড়ে যাত্রীবাহী বাসটা। স্থানীয়দের থেকে খবর পেয়েই দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনী উদ্ধার কার্যে সহায়তা করেন স্থানীয়রাও। পুলিশ জানিয়েছে, বাসটাতে কমপক্ষে 50 জন যাত্রী ছিলেন। খাদে গড়িয়ে পড়ে
পড়ার পর নদীর ধারে এসে পড়ে সেটা। বাসটা পুরোপুরি দুমড়ে মুচড়ে গিয়েছে। শেষ পর্যন্ত 36 জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। আহতদের উদ্ধার করে দ্রুত স্থানীয় হাসপাতালে ভর্তি করা হচ্ছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। ভারতের এনডিটিভির খবরে প্রকাশ, কানাডার জাস্টিন ট্রুডোর নেতৃত্বাধীন সরকারের সাইবার শত্রুর তালিকায় এবার ভারতের নাম। কানাডার জাস্টিন ট্রুডোর নেতৃত্বাধীন সরকারের সর্বশেষ পদক্ষেপ অনুযায়ী ভারতকে শত্রু দেশ হিসাবে দেখতে শুরু করেছে দেশটা। সাইবার নিরাপত্তার দিক থেকে শত্রু হিসাবে গণ্য করা দেশগুলোর তালিকায় নাম উঠেছে ভারতের। ভারতকে সাইবার শত্রু হিসাবে চিহ্নিত করেছে দেশটা। কানাডার এই পদক্ষেপকে ভারতকে আক্রমণ করার এবং আন্তর্জাতিকভাবে ভাবমূর্তি ক্ষুণ্ণ করার দেশটার আরেকটা কৌশল বলে মন্তব্য করেছে নয়াদিল্লি। গত শনিবার এক সংবাদ সম্মেলনে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, ট্রুডোর প্রশাসনের অধীনে কানাডার জ্যেষ্ঠ কর্মকর্তারা প্রকাশ্যে স্বীকার করেছেন যে ভারতের বিরুদ্ধে আন্তর্জাতিক মনোভাব প্রভাবিত করতে চায় কানাডা। মন্ত্রণালয় আরও বলেছে, অন্যান্য ঘটনার মতো সাইবার নিরাপত্তা প্রতিবেদনেও কোনো ধরনের প্রমাণ ছাড়াই এইসব অভিযোগ করা হয়েছে। মার্কিন দেশের সময় অনুযায়ী আগামী 5ই নভেম্বর মঙ্গলবার আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচন। এবারের নির্বাচনকে আমেরিকার সাম্প্রতিক ইতিহাসের অন্যতম সন্ধিক্ষণ হিসাবে অভিহিত করছেন বিশ্লেষকরা। বিশেষ করে আমেরিকা যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র নীতিসহ মিত্র রাষ্ট্রগুলোর সঙ্গে সম্পর্ক এবং বিশ্ব ব্যবস্থা ও আন্তর্জাতিক রাজনীতির ক্ষেত্রে দেশটার এতদিন ধরে চলা দৃষ্টিভঙ্গি ও অবস্থানের জন্য কঠিন পরীক্ষা হিসাবে দেখা হচ্ছে 5ই নভেম্বরের নির্বাচনকে। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ট্রাম্প হ্যারিসের ভাগ্য নির্ধারণ করছে এবার 7টা সুইং স্টেট, অ্যারিজোনা, জর্জিয়া, মিশিগান, পেনসিলভেনিয়া, উইসকনসিন, নর্থ ক্যারোলিনা এবং নেভাদা। এই 7টা অঙ্গরাজ্যের মাত্র 3% ভোটারের মতামতের ওপরেই নির্ভর করছে জয় পরাজয়। বিশ্লেষকরা জানিয়েছেন, অভিবাসন, গর্ভপাত, অর্থনীতি, গাজা যুদ্ধ, ইসরায়েল নীতির পাশাপাশি ভোটারদের ধরনে পার্থক্য দুই প্রার্থীর জন্যই চ্যালেঞ্জিং। ডেমোক্র্যাট কমলা হ্যারিস নাকি রিপাবলিকান ডোনাল্ড ট্রাম্প, দুই প্রার্থীর হোয়াইট হাউসে যাওয়ার চূড়ান্ত লড়াই 5ই নভেম্বর। 50 অঙ্গরাজ্যে 24 কোটি ভোটার হলেও এবার প্রেসিডেন্ট পদে ট্রাম্প হ্যারিসের ভাগ্য নির্ধারণ করছে 7টা সুইং স্টেটের ভোটারদের মতামতের ওপর। শেষ মুহূর্তে তাই এই সব অঙ্গরাজ্যে ভোটারদের মন জয় করতে ডোনাল্ড ট্রাম্প এবং কমলা হ্যারিস ব্যস্ত হয়ে রয়েছেন। ইয়েমেনের সামরিক বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি ঘোষণা করেছেন, ইসরায়েলের সাথে সম্পর্কযুক্ত সমস্ত জাহাজে হামলা অব্যাহত রাখবে ইয়েমেন। এক্ষেত্রে কোনো জাহাজের মালিকানা কিংবা পতাকা পরিবর্তনের বিষয়টাকে বিবেচনায় নেওয়া হবে না। গতকাল রবিবার জেনারেল সারি বলেছেন, ইসরায়েলের সাথে সম্পর্কযুক্ত বহু জাহাজ কোম্পানি ইয়েমেনের শাস্তিমূলক ব্যবস্থা এড়ানোর জন্য অন্য কোম্পানির কাছে তাদের জাহাজ বিক্রি করে দিচ্ছে কিংবা রেজিস্ট্রেশন পরিবর্তন করছে। কিন্তু এই সব জাহাজের সাথে অন্য যে কোনো কোম্পানি চুক্তি করুক না কেন, তারা কেউই ইয়েমেনের সশস্ত্র বাহিনী ঘোষিত নিষিদ্ধ এলাকা পার হওয়ার সময় শাস্তি থেকে বাঁচতে পারবে না। জেনারেল সারি সুস্পষ্ট করে বলেছেন, জাহাজের মালিকানা অথবা পতাকা পরিবর্তন ইসরায়েলের সাথে সম্পর্কযুক্ত জাহাজগুলোকে ইয়েমেনের পদক্ষেপ থেকে বাঁচাতে পারবে না। জেনারেল সারি বলেছেন, গোয়েন্দা তথ্য থেকে নিশ্চিত হওয়া গিয়েছে যে অনেক ইসরায়েলি জাহাজ কোম্পানি তাদের সম্পত্তি অন্য কোম্পানির কাছে বিক্রি করে দিচ্ছে কিংবা অন্য কোনো নামে নতুন করে রেজিস্ট্রেশন নিচ্ছে। কিন্তু বিষয়গুলো সবই ইয়েমেনের সামরিক বাহিনীর নজরে রয়েছে এবং তারা সেভাবেই ব্যবস্থা নেবে। লোহিত সাগর এবং বাব আল মানদেব প্রণালী এলাকায় ইসরায়েলি জাহাজ চলাচলের জন্য নিষেধাজ্ঞা বহাল থাকবে। ভূগর্ভস্থ নয়া ক্ষেপণাস্ত্র ভাণ্ডারের ভিডিও প্রকাশ করে লেবাননের হিজবুল্লাহ বলেছে, চলমান যুদ্ধে বিজয় অর্জন করা পর্যন্ত অটল থাকবে হিজবুল্লাহ। ইমাদ 5 নামক ওই বাংকারের ফুটেজে এটা বলা হয়েছে। ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র ভাণ্ডারটা হিজবুল্লাহর শহীদ নেতা সৈয়দ হাসান নাসরুল্লাহর বক্তব্য উদ্ধৃত করে প্রকাশ করা হয়েছে, যেখানে তিনি বলেছিলেন, আমরা কখনো যুদ্ধক্ষেত্র ত্যাগ করব না, আমরা কখনো আমাদের অস্ত্র সমর্পণ করব না। ফুটেজে দেখা গিয়েছে হিজবুল্লাহ যোদ্ধারা একটা জঙ্গল এলাকায় তাদের মোটর সাইকেলে চড়ছেন, এরপর তারা একটা টানেলের ভিতর দিয়ে ভূগর্ভস্থ বাংকারটাতে প্রবেশ করছেন। এই সময় তাদেরকে বাংকারের নাম ইমাদ 5 লেখা একটা চিহ্ন এবং শহীদ নাসরুল্লাহ
একটা বিশাল ছবি অতিক্রম করতে দেখা যায়। টানেলটার বিভিন্ন স্থানে এবং ভূগর্ভস্থ বাংকারে ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের প্ল্যাটফর্ম দেখা যায়। ভিডিও ফুটেজে এই বিষয়টা প্রদর্শন করা হয় যে এই বাংকার থেকে ভূপৃষ্ঠের বাইরে না এসেই ইসরায়েলের বিরুদ্ধে ক্ষেপণাস্ত্র হামলা চালানো যায়। একদম শেষে বলি, ব্যতিক্রমী খবরাখবর সহ সব ধরনের ভিডিও এবং লাইভ সম্প্রচার দেখার জন্য অবশ্যই নিউজ নির্ভীকের সঙ্গে থাকুন, নিউজ নির্ভীকে চোখ রাখুন। তো আপাতত শেষ করছি, পরের পর্বে আবার দেখা হবে। সকলে খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।